আসসালামু আলাইকুম। আমি মুজফর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আসলাম লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব নলেজ ইঞ্জিনিয়ারিংয়ের গ্রাফ কালারিংয়ের এক্সটেন্ডেড পার্ট। তো এর আগের লেকচার ভিডিওতে আমরা গ্রাফ কালারিং কী, কেউ একটা গ্রাফকে কালার করা যায়, তারপর ক্রোমাটিক নাম্বার, এই জিনিসগুলো দেখে আসছি। আমি যদি আরেকবার রিক্যাপ করি ছোটো করে, এই যে এটা ছিল মেনলি আমাদের গ্রাফ কালারিং, তাই না? তো গ্রাফ কালারিংয়ে কী হচ্ছিলো যে আমরা কালার করতে পারি দুইটা ওয়েতে, একটা হচ্ছে ভার্টেক্স কালার করার মাধ্যমে, আর একটা হচ্ছে এজ কালার করার মাধ্যমে। যখন ভার্টেক্স কালার করবো আমরা ভার্টেক্সগুলোকে স্পেসিফিক কালার দিয়ে ডিনোট করতে পারি। যেমন প্রথমটাকে আমরা রেড দিয়ে ডিনোট করছি, এই জন্য পরবর্তী দিকে আমরা ব্লু অ্যান্ড হোয়াইট দিয়ে ডিনোট করছি। এখন দেখেন, যখন আবার একটা নোট পাচ্ছি, এদিক থেকে রেড আসছে, এদিক থেকে ব্লু আসছে, এই যে রেড আসছে ব্লু আসছে, তাই না? তাহলে আমরা এখানে রেড দিতে পারবো না বা ব্লু দিতে পারবো না, অন্য কোনো কালার দিতে হবে, তাই না? কারণ সেম কালার দেওয়া যাবে না, যে ভার্টেক্সের থেকে এজ দিয়ে কানেক্ট হবে সেই ভার্টেক্সের কালারের সেম কালার দেওয়া যাবে না, সেই জন্য আমরা অন্য কালার দিছি, সেটা হচ্ছে হোয়াইট দিছি। আবার দেখেন এখানে যখন রেড আসছে, এখান থেকে হোয়াইট আসছে, তো রেডও আসছে হোয়াইটও আসছে, তাহলে আমরা এখানে রেড হোয়াইট দিতে পারবো না, এই জন্য এখানে ব্লু দিছিলাম। আবার দেখেন এখানে এদিক থেকে রেড আসছে, এদিক থেকে হোয়াইট আসছে, এদিক থেকে ব্লু আসছে, তিনটে কালারই চলে আসছে, তো এখানে কোনোটা দিতে পারবো না, এখানে আমি অন্য একটা কালার, যেটা হচ্ছে ব্ল্যাক দিচ্ছি। এরকমভাবে আমরা ভার্টেক্স কালার করতে পারতাম, তাই না? অর্থাৎ একটা নোডের যে কালার হবে তার পরবর্তী নোডে সেম কালার হওয়া যাবে না, এই জিনিসটাই মেনলি যেটা আমরা দেখে আসছি। আরেকবার রিক্যাপ করে দিলাম আর কি। এটা গেল ভার্টেক্স কালারিং। আর একটা কি দেখলাম, সেটা হচ্ছে এজ কালারিং। এজকে আমরা কালার করার মাধ্যমে কিন্তু ভার্টেক্সকে কালার করতে, একটা গ্রাফকে কালার করতে পারি। তো এজ কালারিংটা কি সেমভাবে আগেটা যেরকম ছিল, যে একটা ভার্টেক্স এমনভাবে কালার করতে হবে যাতে তার আগের যে ভার্টেক্সটার কালার ছিল সেটার সাথে ম্যাচ না হয়। এজটা হচ্ছে ঠিকঠাক অপোজিট, অর্থাৎ এমনভাবে এজটা কালার করতে হবে যাতে পাশাপাশি দুটো এজ সেম কালার না হয়ে যায়, এই জিনিসটাই হচ্ছে এজ কালারিং। আর একটা দেখছিলাম সেটা হচ্ছে ক্রোমাটিক নাম্বার, তাই না? অর্থাৎ একটা গ্রাফকে মিনিমাম কয়টা নাম্বার দিয়ে কালার করা যায়, অর্থাৎ কয়টা নাম্বার দিয়ে একটা গ্রাফকে কালার করা পসিবল সর্বনিম্ন, সেই জিনিসটাই হচ্ছে তার ক্রোমাটিক নাম্বার। ক্রোমাটিক নাম্বারকে আমরা এক্স দিয়ে ডিনোট করি এবং এটাকে আমরা কে দিয়েও অনেক সময় ডিনোট করি। কে হচ্ছে ক্রোমাটিক নাম্বার। কে বলতে এখানে কয়টা কালার ইউজ করা হয়েছে। কে ক্রোমাটিক বলতে ধরেন তিনটা কালার ইউজ হয়েছে, সেটা হচ্ছে সাপোজ রেড, ব্লু আর গ্রিন, তাহলে তিনটা কালার, তাহলে এখানে হবে থ্রি ক্রোমাটিক, অর্থাৎ তিনটা কালার মিলে একটা গ্রাফকে কালার করা গেছে সর্বনিম্ন, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে ক্রোমাটিক নাম্বার। তো এই যে আমি এখানে ক্রোমাটিক নাম্বারকেও দেখিয়ে দিয়েছিলাম যে কয়টা কালার দিয়ে সর্বনিম্ন কালার করা যায়, এবং এখানে আমি দেখিয়েছিলাম যে কি সর্বোচ্চ এজ যেই ভার্টেক্সটা থাকবে সেই এজটাকে প্রথমে কালার করতে হবে, এবং তার সঙ্গে যেই এজটা যেই ভার্টেক্সটা কানেক্ট না সেই ভার্টেক্সটাই কানেক্ট করতে হবে। অর্থাৎ দেখেন এই এজটা সর্বোচ্চ না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এজ আসছে এই ভার্টেক্সটাতে, তো এখানে আমি রেড কালার দিলাম। এখন দেখব এই ভার্টেক্সের সঙ্গে কোন ভার্টেক্স কানেক্টেড না, তো দেখতে পাচ্ছি সবগুলোই কানেক্টেড, জাস্ট এই ভার্টেক্সটা কানেক্টেড না, তাহলে আমি এটাকেও সেম কালার দিতে পারি, বাকিগুলোকে আমি আস্তে আস্তে কালার করেছি। তো এটা যেহেতু আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, তাহলে আমি রিক্যাপ করে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আগের যে ভিডিওটা সেটা দেখে আসবেন। এই যে পাশাপাশি আমি বাইপার্টাইট গ্রাফিক কীভাবে কালার করতে হয়, পিটারসন গ্রাফিক কীভাবে কালার করতে হয়, এই জিনিসগুলো দেখিয়েছি। তা আজকে আসেন আর একটা এক্সাম্পল দেখি, যেটা আমাদের টেবিল আকারে ফর্মেটে দেওয়া থাকে একটা কোশ্চেন, সেখান থেকে আমরা কীভাবে একটা গ্রাফকে কালার করতে পারি সেটাই মেনলি আজকে দেখবো। সেই সাথে আজকে দেখবো ব্যাক ট্র্যাকিং কীভাবে করতে হয় গ্রাফ কালারিংয়ের ক্ষেত্রে, ক্লিক কীভাবে কাজ করে বা ক্লিক জিনিসটা আসলে কী, সেই জিনিসগুলো আসলে দেখবো। তো আসেন আজকে ভিডিও যে টপিক্সটা মেন টপিক্সে যাওয়া যাক। তো রিক্যাপ করে নেওয়ার কারণটাই ছিল যাতে আপনি আজকে টপিক্সগুলো বুঝতে পারেন। আচ্ছা দেখেন, আমাদের যদি এরকমভাবে কোশ্চেন দেওয়া থাকে, সাপোজ এখানে লেকচার দেওয়া আছে, টাইম দেওয়া আছে এবং ইনস্ট্রাক্টর দেওয়া আছে। তো এখানে কী বলেছে, ফাইন্ড আউট দ্য ক্রোমাটিক নাম্বার, অর্থাৎ ক্রোমাটিক নাম্বার বলতে একটা গ্রাফকে মিনিমাম কয়টা নাম্বার ইউজ করে কালার করা যায়, তাই না? তো এখান থেকে আমরা কীভাবে একটা গ্রাফকে কালার করতে পারি দেখেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে ইনস্ট্রাক্টর আছে দুইজন, অ্যালিস আর বব, তাই না? আর টাইম দেওয়া আছে 9টা থেকে 10টা, 9:30 থেকে 10:30, 10টা থেকে 11টা, 9:45 থেকে 11:15 আর 11টা থেকে 12টা টাইম দেওয়া আছে। তো দেখেন, যখন অ্যালিস নিয়ে দেখবো আমরা, ইনস্ট্রাক্টর অ্যালিস যিনি, তখন তার লেকচার 1 দেওয়া লাগবে হচ্ছে 9টা থেকে 10টা পর্যন্ত। আবার একই মানুষের লেকচার 2 দেওয়া লাগবে 9:30 থেকে 10:30। তো দেখেন এখানে টাইম কনফ্লিক্ট হচ্ছে, কারণ তার একটা ক্লাসে তো 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস আসেই, তো সে ওই ক্লাসটাকে স্কিপ করে কীভাবে আরেকটা লেকচার সে 9:30 10:30 পর্যন্ত দিবে, তাই না? টাইমটা তো কনফ্লিক্ট হচ্ছে, এই জন্য হচ্ছে আমরা এটাকে নিয়ে নিলাম। L1 ক্ষেত্রে L2 কনফ্লিক্ট হচ্ছে। আবার দেখেন এখানে আরেকবার পাচ্ছি অ্যালিসের নাম, সেটা হচ্ছে লেকচার 4-এ 9:45 থেকে 11:15।
দেখেন সে 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু আরেকটা রুমে ক্লাস নিচ্ছিল, তাই না? তাহলে এখানেও কনফ্লিক্ট হচ্ছে। এই জন্য আমরা L1-এর জায়গায় L2 আর L4-কে রাখলাম, কারণ এখানে টাইম কনফ্লিক্ট হচ্ছে। তার এই সেম টাইমের মধ্যে দুইটা ক্লাস পড়ে যাচ্ছে আরও, এই জিনিসটাই আর কি L1-এ হলো। এবার দেখেন যখন L2-র জন্য চিন্তা করব, L2-র ক্ষেত্রে 9:45 থেকে 10:30 পর্যন্ত তার ক্লাস ছিল। দেখেন তার আরেকটা ক্লাস ছিল কি 9টা থেকে 10টা পর্যন্ত, তাহলে 10:30 তাহলে তার কনফ্লিক্ট হচ্ছে, তাই না? কারণ সে তাহলে L2-তে 9:30 থেকে 10:30 পর্যন্ত ক্লাস নিচ্ছিল, তাহলে 10টার সময় সে কীভাবে ক্লাস নিবে? কনফ্লিক্ট হচ্ছে দেখে এখানে L1 আসলো। আবার দেখেন L3-তে কে আছে? বব আছে। দেখেন তাহলে এখানে কী হচ্ছে 10টা থেকে 11টা, তাই না? তাহলে এখানে কী হচ্ছে L3টা আমাদের আসবে না, অ্যালেক্সের জন্য তো আসবে না, কিন্তু ববের জন্য আসবে, কারণ টাইমটা এমনভাবে মানে কনফ্লিক্ট হচ্ছে যে কোনোটাই পসিবল হচ্ছে না। কারণ দেখেন ওই ক্লাসে তখন কে ক্লাস নিচ্ছিল? ওই ক্লাসে তখন ক্লাস নিচ্ছিল হচ্ছে অ্যালিস। তো বব এসে কীভাবে 10টা থেকে এখানে ক্লাস নেবে, তাই না? এই জন্য এখানে L3 আসলো। আবার দেখেন L4-এর এখানে 9:45 থেকে 11:15, তাই দেখেন L2-তে কারা ছিল 9:30 থেকে 10:30 ছিল, তাই 9:45 থেকে সেখানে সে ক্লাস নেবে আবার, তাহলে L4-ও হচ্ছে কনফ্লিক্ট হলো। আবার দেখেন যখন L3-র জন্য দেখছি, অর্থাৎ যেই স্লটটার জন্য আমরা দেখছি সেই স্লটের কোন কোন টাইমগুলো কনফ্লিক্ট হচ্ছে সেই স্লটটাই আমরা খুঁজে বের করছি, ঠিক আছে? তো দেখেন L3 থেকে এই কনফ্লিক্ট হচ্ছে, L3-তে হচ্ছে 10টা থেকে 11টা। তো এই টাইমের মধ্যে আর কোন কোন জায়গায় আছে দেখি, এই যে এইটা হচ্ছে কনফ্লিক্ট করছে L2। আবার দেখেন এইটাও কনফ্লিক্ট করছে, এটা হচ্ছে L4, তাই না? অর্থাৎ এই টাইমটার মধ্যে কোন টাইমগুলো কনফ্লিক্ট হচ্ছে সেই জিনিসটাই আমরা খুঁজে বের করার ট্রাই করছি। আবার দেখেন L4-এ যখন চিন্তা করি 9:45 থেকে 11:15, তো এই টাইম সিরিজের মধ্যে কোন কোন টাইমগুলো কনফ্লিক্ট করছে সেটা হচ্ছে এই যে এই টাইমটা, কারণ এখানে 10টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা, শেষ হওয়ার কথা 9টা থেকে 10টা পর্যন্ত। তো আগের থেকে এখানে একটা ক্লাস কিন্তু আছে 9:45, তাই না? 10টার আগেই, তাহলে এখানে কনফ্লিক্ট হচ্ছে, তাহলে L1-কে লিখলাম। আবার দেখেন 9:45 থেকে 11:15-এর মধ্যে এটা কনফ্লিক্ট হচ্ছে, L2-কে লিখলাম। আবার দেখেন এটাও কিন্তু কনফ্লিক্ট হচ্ছে, তাহলে L3-কে লিখলাম, ঠিক আছে? আর L5-এ দেখেন 11টা থেকে 12টা, এটা কিন্তু কোনো জায়গায় টাইম কনফ্লিক্ট হচ্ছে না, কারণ এখানে দেখেন 10টা থেকে 11টা পর্যন্ত এই ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, তখন আরেকটি ক্লাস কিন্তু ইজিলি শুরু হতে পারে, তাহলে এখানে কোনো কনফ্লিক্ট নাই। তাহলে এখন আমরা কি বুঝলাম যে যেই টাইম স্লটটা দেওয়া আছে সেই টাইম স্লটের সঙ্গে বাকি যে লেকচারগুলোর টাইম স্লট সেটা কতটুকু কনফ্লিক্ট হচ্ছে আমরা লিস্ট আকারে করে নিলাম, ঠিক আছে? তো এই যে লিস্টটা পেলাম, এই লিস্ট অনুযায়ী এখন আমরা গ্রাফ ড্র করব। সেটা কীরকমভাবে? আমরা L1, L2, L3, L4, L5 সবগুলো যেই লেকচারকে সেগুলোকে লিখে নিলাম, এই যে L1, L2, L3, L4, L5, ঠিক আছে? লিখে নিলাম। এখন দেখেন L1 কার সঙ্গে কানেক্টেড? L2, L4, তাহলে L1 হচ্ছে L2 আর L4-এর সঙ্গে কানেক্ট করে দিলাম, L2 হচ্ছে L1, L3, L4, L2, L3, এই যে L2 হচ্ছে L3, L1 আর L4, তাহলে L3 গেল, L1 গেল, L4 গেল, ঠিক আছে? আবার দেখেন L3 হচ্ছে L2 আর L4-এর সঙ্গে কানেক্টেড, তাহলে L3 হচ্ছে L2 আর L4-এর সঙ্গে কানেক্টেড। আবার L4 হচ্ছে L1, L2, L3, তাহলে L4-এর সঙ্গে L1 অলরেডি কানেক্টেড। আবার দেখেন L2ও কানেক্টেড, L3-র সঙ্গে কানেক্ট করে দিলেই হয়ে গেল, তাই না? আর L5 তো কারোর সঙ্গে কনফ্লিক্ট হয়নি, সেই জন্য L5-এর সঙ্গে কারোর কানেকশন নাই। তাহলে এটাকে আমরা কীভাবে কালার করতে পারি? সাপোজ আমরা প্রথমে এইটাকে L1-কে কালার করলাম রেড, তো দেখেন এই ভার্টেক্সের সঙ্গে এই ভার্টেক্স কানেক্টেড, আবার এই ভার্টেক্স কানেক্টেড না। আমি কি বলছিলাম যে আমরা যখন গ্রাফকে কালার করব তখন কী হবে? যেই ভার্টেক্সটা সর্বোচ্চ এজ আছে, সর্বোচ্চ এজ দেখেন কোনটাতে আছে? এইটা দুইটা এজ আসছে, আবার দেখেন এখানেও দুইটা এজ আসছে, আবার দেখেন এখানেও দুইটা এজ আসছে, তাই না? তো সবগুলো দুইটা করে এজ আসছে, কোনোটাতেই বেশি এজ নাই। তারপর যে কোনো একটাকে র্যান্ডমলি কালার করতে পারেন। যদি সর্বোচ্চ এজ থাকতো তাহলে আমরা সেটাকেই ফিক্স ধরে কালার করতাম, যেহেতু তিনটা ভার্টেক্সেই এজের সংখ্যা সমান 2, 2, 2 করে আসে, এই জন্য আমরা সাপোজ এটাকে নিয়ে প্রথমে কালার শুরু করলাম সুবিধার জন্য হিসাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে রেড কালার দিলাম, তাহলে এর সাথে যেহেতু এই ভার্টেক্সের কোনো কানেকশন নাই সেজন্য এটাকে আমরা রেড কালার দিতে পারি, কারণ আমরা জানি পাশাপাশি ভার্টেক্স সেম কালার হতে পারবে না, তো এটা পাশাপাশি না, কোনো এজতে কানেক্টেড না, এই জন্য আমরা এদের কালারকে রেড করতে পারলাম। তো এদের কালার হয়ে গেল। এখন দেখেন এইটার সঙ্গে এই ভার্টেক্স কিন্তু কানেক্টেড, তাই না? এটা যেহেতু রেড আসছে আমরা এটাকে রেড করতে পারবো না, এটাকে আমরা গ্রিন কালার করে দিলাম। আবার দেখেন এই ভার্টেক্সটা হচ্ছে রেড, এই ভার্টেক্সটা হচ্ছে গ্রিন, তাহলে এখান থেকে একটা কানেকশন আসছে, এখান থেকে একটা কানেকশন আসছে, তাই না? তাহলে আমরা গ্রিনও করতে পারবো না, রেডও করতে পারবো না, এখানে আমরা ব্লু কালার করে দিলাম।
আর এই ভার্টেক্সের সাথে কোনো কানেক্টেড নাই কোনো এজের সাথেই, তো এটাকে আমরা খুব ইজিলি ব্লু কালার বা রেড কালার করতে পারতাম, যেটা একটা করলেই হলো, আপনার ইচ্ছা। তো দেখেন আমরা কিন্তু জাস্ট 3টা কালার দিয়ে এই 5টা ভার্টেক্সকে কালার করে ফেলতে পারলাম, তাই না? রেড, গ্রিন আর ব্লু। তো এটার ক্রোমাটিক নাম্বার হচ্ছে 3। তো এরকমভাবে আপনারা যদি টেবিল আকারে বা টেবিল ফর্মেটেও কোশ্চেন আসে সেক্ষেত্রে এরকমভাবে লিস্ট তৈরি করে সেখান থেকে গ্রাফ ড্র করে সেখান থেকে আপনারা কালার করতে পারবেন। সাপোজ এখানে শুধু টাইম স্লট দেওয়া আছে, এখানে যদি আর একটা জিনিস দেওয়া থাকলো, সাপোজ ধরেন কোনো একটা প্রজেক্টর বা কোনো একটা ডাস্টার বা কোনো একটা মার্কার, এরকম টাইপের যদি কিছু দেওয়া থাকতো, সেটাকেও কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এই টাইমের মধ্যে ধরেন একটা ক্লাসে 9টা থেকে 10টা পর্যন্ত ডাস্টার ইউজ হচ্ছে, তো 9:30 থেকে 10:30 পর্যন্ত ওই ডাস্টারটা অন্য ক্লাসে যাওয়া তো পসিবল না, কারণ সেখানে তো অলরেডি ক্লাস হচ্ছে, টিচারের লাগবে, তাই না? এই যেরকমভাবে যদি কোশ্চেনে কম্বাইন কোশ্চেন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জিনিসটা মাথায় রেখে সলভ করতে হবে। আচ্ছা, এখন দেখব ক্লিক। ক্লিক জিনিসটা কি? এ ক্লিক ইজ এ সাবসেট অফ ভার্টেক্স ওয়ার এভরি ভার্টেক্স ইজ কানেক্টেড টু আদার ভার্টেক্স। অর্থাৎ ক্লিক হচ্ছে এমন একটা সাবসেট, অর্থাৎ একটা গ্রাফের মধ্যে এমন একটা সাবসেট যেখানে হচ্ছে প্রতিটা ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড। সেটা কীরকম হতে পারে? দেখেন এখানে 3টে ভার্টেক্স, 1 2 3, 3টাই কিন্তু 3টার সাথে কানেক্টেড। আবার দেখেন এখানে 5টা ভার্টেক্স আছে, তাই না? 1 2 3 4 5, এখানে সবগুলো কিন্তু সবগুলোর সাথে কানেক্টেড। আবার দেখেন এখানে 4টা ভার্টেক্স আছে, সবগুলো কিন্তু সবগুলোর সাথে কানেক্টেড। এরকমভাবে কোনো একটা গ্রাফের মধ্যে কোনো একটা গ্রাফ যদি খেয়াল করে দেখি যে সবগুলো ভার্টেক্সের সঙ্গে সবগুলো ভার্টেক্স কানেক্টেড, তো সেই অংশটুকুই হচ্ছে ওই গ্রাফের জন্য তার ক্লিক। ঠিক আছে, এখন আমরা দেখব আপার অ্যান্ড লোয়ার বাউন্ড। আপার বাউন্ড কি আর লোয়ার বাউন্ড কি? আপার বাউন্ডটা হচ্ছে যে আমাদের যে ম্যাক্সিমাম ডিগ্রি থাকবে, এই যে ডেল জি বলতে ম্যাক্সিমাম ডিগ্রি অফ এ গ্রাফ, অর্থাৎ যেই গ্রাফের ম্যাক্সিমাম ডিগ্রির সাথে আমরা 1 যোগ করলে ক্রোমাটিক নাম্বারের থেকে সেই ডিগ্রিটা বড় বা সমান হয়, তাহলে সেটাই হচ্ছে আপার বাউন্ড। আর লোয়ার বাউন্ড কি? আমাদের ক্রোমাটিক নাম্বারের থেকে যদি হোল গ্রাফটার যে সাইজটা সেটা মানে ছোটো থাকে, অর্থাৎ ওই ক্রোমাটিক নাম্বারটা বড় থাকে গ্রাফের থেকে বা সমান থাকে, সেক্ষেত্রে সেটা হচ্ছে লোয়ার বাউন্ড। অর্থাৎ এটা লোয়ার বাউন্ডে কী করা হয়? দ্য সাইজ অফ দ্য লার্জেস্ট কিউ, অর্থাৎ লার্জেস্ট যে ক্লিকটা সেটা খুঁজে বের করতে কিন্তু লোয়ার বাউন্ডটাকে ইউজ করা হয়। অর্থাৎ একটা হোল গ্রাফের মধ্যে ক্রোমাটিক নাম্বার খুঁজে বের করা মানে হচ্ছে সেই কোন ভার্টেক্সগুলো কোনটার সঙ্গে কানেক্টেড সেটা খুঁজে বের করা, তাই না? যে ভার্টেক্সগুলো কানেক্টেড সেটা সেম কালার হবে না, যে ভার্টেক্সগুলো কানেক্টেড না সেগুলো সেম কালার হতে পারে, এই জিনিসটাই আর কি। ওখানে ক্লিকের মানটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি লোয়ার বাউন্ডের মাধ্যমে। আচ্ছা, এখন দেখব আরেকটা টেকনিক গ্রাফ কালারিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং। এখন একটা গ্রাফে কীভাবে ব্যাক ট্র্যাকিংয়ের মাধ্যমে কালার করা যায় সেটাই আমরা দেখবো মেনলি। তো সাপোজ ওখানে একটা গ্রাফ বলতে কোনো ট্রি আমি ড্র করেছি, একটা গ্রাফের ট্রি দেওয়া আছে। তো এখানে 4টা ভার্টেক্স আছে দেখতে পাচ্ছি, 0 মানে 0 তো আমরা ইনিশিয়াল ধরে নিচ্ছি, মানে ভার্টেক্স আছে হচ্ছে 4টা, 1 2 3 4, ঠিক আছে? ইনিশিয়ালি আমরা একটা কালার ধরে নিচ্ছি, সেটা হচ্ছে হোয়াইট। তো যখন আমরা 1 নাম্বার ভার্টেক্সে যাব, তাহলে এখানে কী হবে? আমরা হোয়াইট বাদে অন্য যে কোনো কালার ইউজ করবো, যেমন ধরেন রেড, ব্লু, গ্রিন ইউজ করলাম, ঠিক আছে? আবার দেখেন এই 1 থেকে আবার 2টা করে করে ভার্টেক্স আসছে, সেটা হচ্ছে 2 2, তাই না? যেহেতু এখানে রেড আছে, তাহলে এখানে আমরা রেড দিতে পারবো না, তো দিলাম কি? ব্লু দিলাম আর গ্রিন দিলাম। আবার দেখেন এখানে ব্লু আছে, বিতে ব্লু, তাহলে আমরা এখানে 2টা ভার্টেক্স দেখতে পাচ্ছি, তাহলে ব্লু দিতে পারবো না, তাহলে রেড আর গ্রিন দিলাম। আবার দেখেন এখানে গ্রিন আছে 1 নাম্বার ভার্টেক্স, এখানে 2টা ভার্টেক্স আসছে, যেটাকে আমরা গ্রিন তো দিতে পারবো না, তাহলে এখানে দিলাম রেড আর এখানে দিলাম ব্লু, ঠিক আছে? প্রথম ধাপের কাজটা হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছি আবার এখান থেকে আরেকটা ভার্টেক্স আসছে, সেটা হচ্ছে 3 নাম্বার ভার্টেক্স, সেটা কী হবে? এখান থেকে ব্লু আসছে, তাহলে ব্লু দিতে পারবো না, এখানে আমরা গ্রিন দিলাম। আবার দেখেন এখান থেকে গ্রিন আসছে, এখানে আমি গ্রিন দিতে পারবো না, এখানে আমি ব্লু দিলাম। এখান থেকে দেখেন এটা আসছে, এখানে যেহেতু আগে রেড ছিল, তাহলে আমি এখানে গ্রিন দিলাম। আবার দেখেন এখানে গ্রিন ছিল, এখান থেকে আবার এখানে আসছে, এটাকে আমি রেড দিলাম। এখানে রেড ছিল, এখান থেকে আমি ব্লু দিলাম। এখানে ব্লু ছিল, এখান থেকে আমি রেড দিলাম, ঠিক আছে? কালার করা হয়ে গেল। পরবর্তী ধাপে আবার দেখতে পাচ্ছি এখান থেকে আবার এখানে আসছে 4-এ, এখানে ছিল গ্রিন, তাই আমি এখানে রেড দিলাম। আবার দেখেন এখানে ছিল গ্রিন, এখান থেকে ব্লু আসছিল, মানে ব্লু কালার দিছিলাম। এখান থেকে আবার 4 নাম্বার দেখেন 3টা আসছে 4, তাই না? 3টা ভার্টেক্স আসছে, তো এখানে অলরেডি ব্লু আছে, তো আমি এখানে কী দিতে পারলাম? রেড দিলাম, গ্রিন দিলাম, আর দেখেন কালার কিন্তু দেওয়া যাচ্ছে না, ব্লু তো অলরেডি আছে, কারণ আমাদের কালার ছিল 3টাই, তাই না? রেড, ব্লু আর গ্রিন ছিল, অন্য কোনো কালার তো এখানে দিতে পারছি না। তাহলে আমরা কী করবো? এই যে এই ভার্টেক্সটা কালার করার জন্য আমরা ব্যাক ট্র্যাক করবো। সেটা কীরকমভাবে?
এখান থেকে এখানে যাবো দেখবো ব্লু আছে, এখান থেকে এখানে যাবো দেখবো গ্রিন আছে, আবার এখান থেকে এখানে যাবো দেখবো রেড আছে। তাহলে রেড, গ্রিন, ব্লু 3টা কালারই কিন্তু হয়ে গেল। আবার এখান থেকে এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি আরেকটা নতুন কালার পাচ্ছি, সেটা হচ্ছে হোয়াইট, তাই না? তো এই হোয়াইটটাকে এখন আমি এইখানে 4 নাম্বার এখানে কালার করতে পারি। এটাই হচ্ছে ব্যাক ট্র্যাকিং, যে আপনি যদি কালার করতে করতে একটা পর্যায়ে দেখেন যে কালার করার আর পসিবল হচ্ছে না, সেম কালার হয়ে যাচ্ছে পাশাপাশি ভার্টেক্স, সেক্ষেত্রে কিন্তু আপনি এরকমভাবে ব্যাক ট্র্যাক করে করে আর একটা কালারকে চুজ করতে পারবেন। ঠিক আছে, এতে কালার করা হয়ে গেল। তো এখানে দেখেন আবার এখানে গ্রিন ছিল, এখান থেকে 4 নাম্বারে ব্লু দিছি, এখানে রেড ছিল 4 নাম্বার, এখানে আমি সরি এখানে রেড ছিল, এখানে 4 নাম্বারে আমি ব্লু দিছি, এখানে 3 নাম্বারে ব্লু ছিল, এখানে 4 নাম্বারে আমি গ্রিন দিছি, এখানে 3 নাম্বারে রেড ছিল, এখানে আমি 4 নাম্বারে গ্রিন দিছি। এরকমভাবে কিন্তু আপনি চাইলে খুব ইজিলি একটা গ্রাফকে তার ব্যাক ট্র্যাকিং করার মাধ্যমে একটা ট্রি ফরম্যাট দাঁড় করিয়ে সেখান থেকে খুব ইজিলি কালার করতে পারবেন। তো দেখেন আমি যেটা বললাম আরেকবার রিপিট করি, যদি দেখেন এরকম সিচুয়েশন হয়ে গেছে যেখানে একটা ব্লু আছে, আপনি এখানে রেড দিলেন, গ্রিন দিলেন, বাট এখানে আরও একটা ভার্টেক্স কিন্তু এক্সিস্ট করছে, তাই না? এটা কালার করতে গেলে আপনি ব্যাক ট্র্যাক করবেন। সেটা কীরকমভাবে, এখানে যাবেন, ব্লু তো আগের ভার্টেক্সে আছে, 4-এর আগে 3, এখানে ব্লু আছে, নেওয়া যাবে না। এখানে গ্রিন আছে, গ্রিন আমি অলরেডি ইউজ করে ফেলছি, এটাও নেওয়া যাচ্ছে না। এখানে আবার আগে গেলে রেড আছে, রেডও নিয়ে ফেলছি, নেওয়া যাচ্ছে না। তাহলে আবার আগে গেলে এখানে হোয়াইট পাচ্ছি, এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম। এরকমভাবে ব্যাক ট্র্যাক করে করে আপনি খুব ইজিলি কালার করতে পারবেন। তো এইটা হলো আমাদের মেনলি গ্রাফ কালারিংয়ের সম্পূর্ণ ওভারভিউ। ঠিক আছে, তো হোপফুল আজকে যতগুলো টপিকস আমি দেখিয়েছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব নলেজ ডিজাইনিংয়ের ওয়ার্ক, পাথ আর সাইকেল। তো ওয়ার্কের মধ্যে আমরা দেখবো ওপেন ওয়ার্ক, ক্লোজ ওয়ার্ক, তারপর হচ্ছে ওপেন ট্রেল, ক্লোজ ট্রেল। ক্লোজ ট্রেলকে সার্কিট বলা হয়, ওপেন পাথ, ক্লোজ পাথ, সেটাকে ক্লোজ পাথকে সাইকেল বলা হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখবো। আর একটা থিওরাম দেখবো, সেই থিওরামটা হচ্ছে যে প্রতিটা ইউভি ওয়ার্ক যে ইউভি পাথ কন্টেন্ট করে বা ধারণ করে, সেই জিনিসটা কি প্রুফ করে কিনা সেই থিওরামটাও দেখবো। তো পরবর্তী ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।